ওই দিন আমার সাথে শুরু থেকে যেগুলো ঘটতেছিল, মানে আমি কল্পনাও করতে পারি না যে এই জিনিসগুলো আমার সাথে ওই দিন ঘটবে। যে এই মানুষগুলোকে আমি কিছুক্ষণ আগে ডাকলাম, তো আমাকে হেল্প করার জন্য এরা আসে নাই, কিন্তু আমি যখন একটু আগায় আসলাম তখন এরা আমার সামনে চলে আসছে। সামনে আসার পরে ওদের মুখটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ওরা যখন আমার সামনে আসলো, হুট করে একটা দমকা একটা বাতাস বইল। এই বাতাসে, তো ওই যে মানুষগুলো যখন বোরখা পরে থাকে, মেয়ে মানুষগুলো সচরাচর মুখ ঢাকা থাকে, তো এই বাতাসটা আসার পরে হুট করে ওদের মুখ থেকে কাপড়গুলো উঠে গেল। আমি দেখতেছি, দেখেন ভাই, আমার একদম শরীর লোকগুলো খারাপ হয়ে যাচ্ছে। একটা মানুষকে দেখলাম যে ওর এটা একদম পুরোটা কাটা, এটা কাটা। দ্বিতীয় মানুষটাকে দেখলাম ওর একটা চোখ নাই, চোখটা একদমই মানে কোনো কিছু দিয়ে, যে পাথর দিয়ে যদি কেউ বাড়ি মারা যেমন একদম আওলায় যায়, ঠিক ওই রকম হয়ে গেছে। আমি যখনই বট গাছগুলোর কাছে গেছি, সাথে সাথে ওইখানে যায় আমার গাড়ির লাইটটা অফ হয়ে গেল, একদমই অফ হয়ে গেল। দেখতেছি যে খুবই ভয়ানক ভয়ানক আওয়াজ হচ্ছে। ওইখানে যে আওয়াজটা হচ্ছিল, ওই আওয়াজ আমি আর কোথাও শুনিনি। এমনভাবে আওয়াজটা হচ্ছিল, মানে জীবনের প্রথম ওই আওয়াজটা আমি শুনছি ওইখানে। মানে আমার যে গাড়ির যে লাইটটা আছে, হেডলাইটটা, ওটা দিয়ে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে একটা বাড়ি দূরে দূরে। আর বাড়িটা এতটাই ভয়ানক যেটা বলার মতো না। বাড়িটার আশেপাশে এই যে ঝোপঝাড় গুলা, মানে একদম বাড়িটাকে একদম উপর থেকে একদম মুড়াই রাখছে, মানে জঙ্গলের ভিতরে আসলে জঙ্গলের বাড়ি। ভিতরে একদম। আমি যখন কাছে গেছি, কাছে যে দেখতেছি ওই বাড়িটার পাশে একটা মন্দির আছে। আমি যখনই কাছাকাছি গেছি, ঠিক ওই সেম কাহিনীটা, লাইটটা অন হচ্ছে এবং অফ হচ্ছে এবার বাড়িটার কাছে যাওয়ার পরে বাড়িটার কাছে যাওয়ার পরে। এমন অবস্থায় হুট করে রাস্তার সাইড থেকে একটা কুকুর আসে আমার গাড়িটার সাথে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পরে আমি শুধু এটা দেখলাম, খালি চোখের পলকে এটা হয়ে গেল। যখন শ্মশান ঘাটটার পাশে গেছি, দূর থেকে লক্ষ্য করতেছি যে কয়েকটা মানুষ সাদা কাপড় পরে আছে, আর যে হিন্দুরা যে মানুষগুলো কুড়ায় মাটি দেওয়ার জন্য, একটা মানুষকে পোড়াচ্ছে। তখন আনুমানিক এরকম ঘটনাগুলো ঘটার পরে প্রায় 2টা 2:30 বাজে তখন। তা আমি চিন্তা করতেছি, এত রাতে একটা মানুষকে তো পোড়ানোর কথা না, হয় সকালবেলা পোড়াবে, নাহলে সন্ধ্যার মধ্যে পোড়াই ফেলবে, এত রাতে। তো এমনিতে তো আমার সাথে যে ঘটনাগুলো ঘটতেছিল, এমনিতে তো আমি আতঙ্ক হয়ে পড়ছি। তো ওইটা যখন দেখি, আমি আরো খুবই ভয় পাই যাই। তো দেখার সাথে সাথে আমার শরীরের লোমগুলো একদম দাঁড়া হয়ে পড়ে। তো আমি চিন্তা করতেছি যে ওইদিক মনোযোগ না দিয়ে আমি সোজা চলে যাব, এটা পার হইলে তো সামনে কোনো কিছু একটা হেল্প পাচ্ছি মানুষের কাছ থেকে করে। তো আমি মনে করলাম যে কে ডাকতেছে, আমি তাকাই একবার। যখনই পিছন দিক থেকে তাকাইতে গেছি, দেখতেছি যে কেউ নেই। যখনই দেখলাম যে আমাকে ডাকার পরে পিছনে ঘুরলাম যে পিছনে আমার কেউ নাই, আমি আরো ভয় পাই যাই। মানে আমি এতটা পরিমাণে ভয় পাই যাই, মনে হয় আমার মনে হচ্ছে যে আজকে এখান থেকে আমি বেঁচে ফিরতে পারবো না। তখন ওই গ্রামের মানুষগুলো আমাকে বলছে যে বাবা, তুমি যে বেঁচে ফিরছো, এটা তোমার মানে একটা কপাল ধরতে গেলে ভাগ্য, খুবই একটা ভাগ্য। যে আমাদের গ্রামের মানুষ, আমাদের পার্শ্ববর্তী কিন্তু ওই জায়গাটা, কিন্তু ওই রাস্তা দিয়ে রাত 9টার পরে কেউ যাইতে পারে না। সেখান দিয়ে তুমি একাই আসছো। একা আসছো। আর এরকম অনেক হচ্ছে যে কেউ যদি মানে তাড়াহুড়া করার জন্য ওই রাস্তা দিয়ে গেছে গেছে ঠিকই, কিন্তু এখান থেকে ব্যাক আসতে পারে না। 22/2/12 এই তারিখে আমার ভাইয়ের বিয়ে ছিল। আমার বাসায় যেহেতু সেরকম কেউ নাই, সেক্ষেত্রে আমার বড় ভাইয়ের বিয়ের যা কিছু কাজ আছে সব কিছু মানে আমার উপরে ছিল। তো ভাইয়ের বিয়ে যখন আমরা বিকালবেলা বাইরে হবো বাসা থেকে, কনেকে আনতে যাব, সবাই রেডি হয়ে গাড়িতে উঠলাম। ওঠার পরে হচ্ছে বিয়ে বাড়িতে গেলাম। ওইখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় ব্যাক করি। বাসায় ব্যাক করার পরে তো সবাই নিজ নিজ মতো ঘুমাই গেছে। আমি, আমার মা, আরও কয়েকজন মিলে আমরা তখন গল্প করতেছি যে বিয়েটা হলো, কি কি হলো না হলো। তো ইতিমধ্যে আমার ভাই রুম থেকে বের হয়ে বাইরে আসলো। বাইরে আসার পরে আমাকে বলতেছে যে রাকিব, তোর ভাবির যে লাগেজটা আছে, এখানে তো প্রয়োজনীয় সব কিছু আছে, তো এটা তোর ভাবির প্রয়োজন লাগবে এটা। তো আমাকে তখন ভাইয়া বলে যে একটু কষ্ট করে যা, ওটা যাই নিয়ে আয়। তোকে বলতেছে আর কি, বাইরে আসে বললো যে এটা নিয়ে আসো ব্যাগটা। এটা নিয়ে আসবে একটা 12টা বাজে, সবাই তো নিজ নিজ মতো ঘুমাই গেছে। তো আমি আমার মামাতো ভাইটাকে বললাম যে চল যাই নিয়ে আসি। তো বিয়ে বাড়ির কাজ ছিল, তো আমার মামাতো ভাইটাও মোটামুটি মানে অনেকগুলো কাজ করছে, যে কারণে ও টায়ার্ড ছিল। তখন আমি মনে করলাম যে যেহেতু সবাই ক্লান্ত খুব, তা আমি যাই একা। বাসা থেকে আমার ভাইয়ের বাইকটা বাইর করলাম, বাইকটা বাইর করে আমাদের বাসার পাশে একটা পাম্প আছে, তেল পাম্প, ওখানে গেলাম, গাড়িতে তেল ভরাই। তো আমি রওনা দিলাম আর কি, লাগেজটা আনতে যাব। তো আমরা যেখানে গেছিলাম, আমরা যে পাশ দিয়ে মানে বিয়ে বাড়িতে গেছিলাম, আমি যদি ওই পাশ দিয়ে যেতাম ওই রাস্তা হয়ে, তাহলে অনেকটা পথ যাইতে হইতো। আমি মনে করলাম যেহেতু আমি একা যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে, তো শর্টকাটে যাই।
যে কারণে আমি একটা শর্টকাট রাস্তায় উঠি। তো ওঠার পরে সামনে একটা গ্রাম ছিল, গ্রামটা পার হইলাম। পার হওয়ার পরে সামনে যে রাস্তায় উঠলাম, তো ওই রাস্তাটা ওঠার পরে না আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল। তুমি একা ছিল নাকি, তোমার সাথে কেউ ছিল না? না, আমার সাথে কেউ ছিল না। রাস্তার পাশে দেখতেছি যে কোনো রকম কোনো কিছুই নাই, একদমই খুব নির্জন একটা জায়গা, কোনো কিছুই নেই। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, আমার গাড়ির তো লাইটটা অন, সামনে রাস্তাটা পুরোটাই দেখতে পাচ্ছি। তো হুট করে দেখতেছি সামনে দুইটা বট গাছ। বট গাছ, আমি যখনই বট গাছগুলোর কাছে গেছি তখনই হুট করে আমার গাড়ির লাইটটা অন হচ্ছে আর অফ হচ্ছে। এটা যখন হচ্ছে আমি ভয় পেয়ে গেছি যে আমার সাথে কি হচ্ছে, মানে আমি একদমই আতঙ্ক হয়ে পড়ছি। যে এত রাতে আমি একা একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছি, হুট করে গাড়িটা এরকম হলো। আর গাড়ির যদি প্রবলেম হয় হয়তো লাইটটা একদমই অফ হয়ে যাবে, নাহলে অন থাকবে। কিন্তু বন্ধ হচ্ছে আবার বন্ধ হচ্ছে আবার চালু চালু হচ্ছে। হচ্ছে। আমি যখনই বট গাছগুলোর কাছে গেছি সাথে সাথে ওইখানে যাই আমার গাড়ির লাইটটা অফ হয়ে গেল, একদমই অফ হয়ে গেল। তুমি যখন আগে ছিলে বটগাছগুলো থেকে দূরে, তখন শুধু বন্ধ হচ্ছিল আর চালু হচ্ছে। যখন যেই না সামনে গেছো, একদমই অফ হয়ে গেছে। অফ হয়ে যাওয়ার পরে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। আর আমার পকেটে ফোনটা ছিল, ফোনটা বাইর করতে দেখতেছি যে ফোনের চার্জ নেই। আমি যে মানে ফোনের লাইটটা অন করে যদি দেখবো যে গাড়িটার কী হইলো, ওটা দেখতে পাচ্ছি না। তো এত রাতে রাস্তার আশেপাশে কোনো কিছুই নেই, দেখতেছি যে খুবই ভয়ানক ভয়ানক আওয়াজ হচ্ছে। এখানে যে আওয়াজটা হচ্ছিল, ওই আওয়াজ আমি আর কোথাও শুনিনি। এমনভাবে আওয়াজটা হচ্ছিল, মানে জীবনের প্রথম ওই আওয়াজটা আমি শুনছি ওইখানে। মানে কি কুকুর শিয়াল ডাকতেছে রাতের বেলা? এটা তো সবসময় ডাকে। এগুলো তো সবসময় ডাকে, কিন্তু আমি ওইখানে যে আওয়াজটা শুনছি এরকম আওয়াজ আমি কোথাও শুনিনি, খুবই ভয়ানক একটা আওয়াজ। তো আমি চিন্তা করতেছি রাস্তার আশেপাশে তো কেউ নেই, তাহলে এই আওয়াজটা আসতেছে কোথা থেকে? মানে তোমাকে ডাকতেছিল নাকি? হ্যাঁ, এমনভাবে আওয়াজটা হচ্ছিল মনে হয় যে আমাকে কেউ ডাকতেছে। তা আমি ভয় পাইছি, খুবই ভয় পাইছি, মানে যেটা বলার মতো না। এত রাতে আমি একা একটা মানুষ। তো আমার কোরআন শরীফের কিছু তেলাওয়াত মনে ছিল, তো আমি ওইগুলো পড়া শুরু করি। পড়তে পড়তে দেখি যে আমার ভিতরে যে ভয়টা কাজ করতেছিল ওটা আর কাজ করতেছে না। কিছুক্ষণ পরে গাড়িটা মানে অনেকক্ষণ স্টার্ট করার জন্য চেষ্টা করলাম, স্টার্ট হয়নি। তো আমি যখন এরকম কোরআন তেলাওয়াত করা শুরু করলাম, তারপর যখন গাড়িটা স্টার্ট করতে গেলাম গাড়িটা আবার সুন্দর করে স্টার্ট হয়ে গেল। আমি তখন গাড়িটা নিয়ে সামনের দিকে আগাইতে শুরু করি। কিছুটা পর যাওয়ার পরে দেখতেছি যে রাস্তার পাশে একটা বাড়ি আছে, মানে আমার যে গাড়ির যে লাইটটা আছে হেডলাইটটা, ওটা দিয়ে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে একটা বাড়ি দূরে দূরে। আর বাড়িটা এতটাই ভয়ানক যেটা বলার মতো না। বাড়িটার আশেপাশে এই যে ঝোপঝাড়গুলা, মানে একদম বাড়িটাকে একদম উপর থেকে একদম মুড়াই রাখছে, মানে জঙ্গলের ভিতরে আসলে জঙ্গলের বাড়ি। ভিতরে একদম। আমি যখন কাছে গেছি, কাছে যে দেখতেছি ওই বাড়িটার পাশে একটা মন্দির আছে। আমি যখনই কাছাকাছি গেছি ঠিক ওই সেম কাহিনীটা, লাইটটা অন হচ্ছে এবং অফ হচ্ছে। এবার বাড়িটার কাছে যাওয়ার পরে বাড়িটার কাছে যাওয়ার পরে এমন অবস্থায় হুট করে রাস্তার সাইড থেকে একটা কুকুর আসে আমার গাড়িটার সাথে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পরে আমি শুধু এটা দেখলাম, খালি চোখের পলকে এটা হয়ে গেল। মানে ধাক্কা লাগে, তুমি সাথে সাথে পড়ে গেছো গাড়ি থেকে? ধাক্কা লাগার সাথে সাথে তো আমি পড়ে গেছি। আমার গাড়ি এক পাশে, আমি এক পাশে। যখনই পড়ে গেছি তখনই আমার জ্ঞান হারাই ফেলছেন। ওই দিন আমার সাথে শুরু থেকে যেগুলো ঘটতেছিল, মানে আমি কল্পনাও করতে পারি না যে এই জিনিসগুলো আমার সাথে ওই দিন ঘটবে। একদমই আতঙ্ক হয়ে পড়ছি। মানে তুমি রাস্তায় বাইরে হওয়ার পর থেকে তোমার সাথে এরকম উল্টাপাল্টা কিছু উল্টাপাল্টা হওয়া শুরু করছে। তো আমি গাড়িটা থেকে পড়ে যাওয়ার পর আমি একদমই অজ্ঞান হয়ে পড়ছি। তো কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে যখন জ্ঞান ফিরলো তখন দেখতেছি যে আমার এখান থেকে রক্ত পড়তেছে, এখান থেকে ঘাড়ের কাছ থেকে। এখান থেকে রক্ত পড়তেছে। আর আমার শরীরটা কিন্তু বন্ধ করা ছিল, এখানে আমার একটা তাবিজ ছিল। তো আমি উঠলাম, ওঠার পরে দেখতেছি যে আমার ফোন নেই। তো আমার যে এখান থেকে রক্ত পড়তেছে এটা যখন দেখতে যাই, তো আমার হাতটা এখানে স্পর্শ হলো। যখন স্পর্শ হলো আমি বুঝতে পারলাম যে আমার এখান থেকে তাবিজটা পড়ে গেছে। ওই তাবিজটা আমার একটা হুজুরের কাছ থেকে নিয়ে দিছিল, আমার শরীরটা বন্ধ করা ছিল আর কি। তো যখন দেখলাম যে আমার তাবিজটাও নেই, আমার ফোনটাও নেই, অনেক খোঁজাখুঁজির পরে দেখতেছি যে মানে ওই সাইডে একটা বট গাছ ছিল। বট গাছটার নিচে যে ওই যে বাসাটার পাশে যে মন্দিরটা ছিল, মন্দিরটার সামনে আমার মোবাইলটা পড়ে আছে। তো আমি তো একা একটা মানুষ, তো মন্দিরটার সামনে যাব, ফোনটা নিয়ে আসবো, সাহসটা পাচ্ছি না আমি। কখন, কত রাত হয় তখন মনে আছে তোমার? এটা আনুমানিক প্রায় 1:30 বাজে। রাতের 1:30? বাজে ওই সময়টা আমি একাই। তা আমি এক পা দুপা করে আগাইতে থাকি। আগে কোনো রকমের ফোনটা হাতে নিয়ে ফোনের লাইটটা অন করে দেখতেছি যে আমার গাড়িটা এক পাশে, আমার এখান থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। আর আমি যে অনুভব করলাম যে আমার হাত থেকে তাবিজটা পড়ে গেছে, ওইটা আমি লাইটটা অন করে দেখলাম যে ঠিকই তাবিজটা পড়ে গেছে। তো তখন আমি কষ্ট করে যাই গাড়িটা তোলার পরে স্টার্ট করতেছি, গাড়িটা স্টার্ট নিচ্ছে না।
নিচ্ছে না অনেকক্ষণ থেকে স্টার্ট নিচ্ছে না। তা আমি মনে করলাম যেহেতু এভাবে পড়ে গেছি হয়তো বা গাড়ির মনে হয় কোনো প্রবলেম হচ্ছে যে কারণে স্টার্ট নিচ্ছে না। এত রাতে আর যেখানে ছিলাম ওইখানে আমার ফোন মানে আমি যে বাসায় ফোন করব আমার ফোনের মানে একদমই নেট নেই যে আমার ফোনে কেউ ফোন দিবে বা আমি কাউকে ফোন দেবো, কথা বলবো ফোনে একটু যে আমার এরকম একটা প্রবলেম হয়েছে, এই যে আমি ফোন দেবো যে কথা বলবো, এরকম কোনো কিছুই নেই, একদমই নেট অফ হয়ে গেছে। কোনো ইন্টারনেটই নেই না, একদমই ইন্টারনেট কানেকশন নেই যে আমি যে যোগাযোগ করবো কারোর সাথে, এই সুযোগটা আমার ছিল না। আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, এদিক থেকে ব্লাড যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, শরীর প্রচুর ব্যথা। তো আমি চিন্তা করলাম যে গাড়িটা নিয়ে আমি একটু হাঁটে যাই, সামনে যদি কোনো কিছু একটা পাই, কারো বাসা পাই, তো আমি একটু সাহায্য নেব। গাড়িটা তুলে তখন হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে যখন সামনে যাই, তো আমি আবারও গাড়িটা যখন স্টার্ট করার জন্য চেষ্টা করতেছিলাম, হুট করে আমি ওই জায়গাটা পার হয়ে কিছুটা সামনে গেছি, হুট করে আমার গাড়িটা স্টার্ট হয়ে গেল। একটু দূর যাওয়ার পরেই তোমার গাড়ি স্টার্ট নিয়ে নিচ্ছে গাড়িটা। তো আমি তো বুঝতে পারলাম যে হয়তো বা ওইখানে কোনো কিছু ছিল, যে ওইখানে আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না, কিন্তু কিছুটা সামনে আসে আমি শুধু একবার চেষ্টা করছি, গাড়িটা স্টার্ট নিয়ে নিছি। তো আমি কোনো রকম গাড়িটাতে উঠে আবারও মানে আমার গন্তব্যের জায়গায় পৌঁছানোর জন্য আমি গাড়িটা চালানো শুরু করলাম। কিছুটা পর যাওয়ার পরে দেখতেছি যে একটা শ্মশানঘাটটা পার হইলে আমার মনে হচ্ছে যে সামনে একটা গ্রাম আছে। আমার শরীরের যে অবস্থা, আমি মনে করলাম যে শ্মশানঘাটটা পার হইলে তো একটা গ্রাম পাচ্ছি, যেটা আমার মনে হচ্ছে, ওই যে আমি বিয়ে বাড়িতে গেছিলাম আমি দেখছি এটা। আমি মনে করলাম যে শ্মশানঘাটটা পার হইলে সামনে একটা গ্রাম আছে, ওইখানে কারো কাছ থেকে কোনো কিছু একটা হেল্প নেবো, যেহেতু আমার শরীরে এরকম একটা অবস্থা। যখন শ্মশানঘাটটার পাশে গেছি, দূর থেকে লক্ষ্য করতেছি যে কয়েকটা মানুষ সাদা কাপড় পরে আছে, আর যে হিন্দুরা যে মানুষগুলো পোড়ায় মাটি দেওয়ার জন্য, একটা মানুষকে পোড়াচ্ছে। তখন আনুমানিক এরকম ঘটনাগুলো ঘটার পরে প্রায় 2টা-2:30 বাজে তখন। তো আমি চিন্তা করতেছি এত রাতে একটা মানুষকে তো পোড়ানোর কথা না, হয় সকালবেলা পোড়াবে নাহলে সন্ধ্যার মধ্যে পোড়ায় ফেলবে, এত রাতে। তো এমনিতে তো আমার সাথে যে ঘটনাগুলো ঘটতেছিল এমনিতে তো আমি আতঙ্ক হয়ে পড়ছি, তো ওইটা যখন দেখি আমি আরো খুবই ভয় পাই যাই। এটা দেখার সাথে সাথে আমার শরীরের লোমগুলো একদম দাঁড়া হয়ে পড়ে। তো আমি চিন্তা করতেছি যে ওইদিক মনোযোগ না দিয়ে আমি সোজা চলে যাব, এটা পার হইলে তো সামনে কোনো কিছু একটা হেল্প পাচ্ছি মানুষের কাছ থেকে। তো এটা মানে চালানো অবস্থায় আবারও হুট করে দেখতেছি রাস্তার পাশে বাস ছাড়গুলো আসে, একদম দুই পাশ দিয়ে ঘেরা, মিডিল দিয়ে রাস্তাটা গেছে, মানে কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু ওই যে শ্মশানঘাটটা দেখা যাচ্ছে দূর থেকে। যখন এই বাসঝাটটা নিচে গেছি, নিচ দিয়ে যাচ্ছি, হুট করে উপর থেকে একটা বাস মনে হয় আমার সামনে পড়ে গেল। যখনই সামনে পড়ছে আমি দেখছি, সাথে সাথে গাড়িটা ব্রেক করছি। ব্রেক করার পরে আমি গাড়িটা স্টার্ট দিয়ে মানে বন্ধ হয়ে গেল গাড়িটা। আবারও বন্ধ হওয়ার পরে আমি অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আর ওইখানে যে শ্মশানঘাটটা, যে মানুষগুলো যে পুরাচ্ছে একটা মানুষকে, আমি তাদের ডাকতেছি যে আমার একটু হেল্প করেন, এরকম এরকম হয়েছে আমার সাথে। ওই মানুষগুলোকে ডাকতেছি কিন্তু আমার মানে কথা সাড়া দিচ্ছে না। তো আমি কি করব এত রাতে মানুষগুলোকে ডাকতেছি, মানুষগুলো আমাকে দেখতেছে কিন্তু আমাকে হেল্প করার জন্য আসতেছে না, ওরা হাসতেছে দূর থেকে। এগুলো দেখার পরে মানে আমি যে দাঁড়ায় থাকবো এটার আর আমি শক্তি পাচ্ছি না শুরু থেকেই। একা এখানে তুমি? একাই এখানে, কেউ নেই আশেপাশে? না কেউ নেই আশেপাশে। শুরু থেকে আমার সাথে যে ঘটে যাওয়া জিনিসগুলো হচ্ছে, আমার জীবনে কিন্তু এরকম ঘটনা কোথাও ঘটে নাই, ওই দিনে প্রথম। বাসটা যখন সামনে পড়ে গেছে আমি সামনে যাইতে পারতেছি না। তো আমি তখন আবারও কোরআন তেলাওয়াত করা শুরু করি। শুরু করার পরে তাও মনে হয় কেন জানি কাজ হচ্ছে না। আর আমার সাথে যে তাবিজটা ছিল ওটা তো নাই আমার সাথে। তো আমি চেষ্টা করতেছি, হচ্ছে না। হুট করে পিছন থেকে আমাকে মনে হয় কেউ ডাকলো, একটা আওয়াজ পাইলাম। তা আমি তো কঠিন ভয় পাই গেছি, আমি পিছনে যে তাকাবো এটার আর সাহস পাচ্ছি না। তো এইভাবে যখন 2-3 বার ডাকলো, তোমার নাম ধরে ডাকতেছে হ্যাঁ নাকি? আমার নাম ধরে ডাকতেছে। তো এইভাবে যখন কয়েকবার ডাকার পরে, তো আমি মনে করলাম যে কে ডাকতেছে, আমি তাকাই একবার। যখনই পিছন দিক থেকে তাকাইতে গেছি, দেখতেছি যে কেউ নেই। যখনই দেখলাম যে আমাকে ডাকার পরে পিছনে ঘুরলাম যে পিছনে আমার কেউ নাই, আমি আরো ভয় পাই যাই। মানে আমি এতটা পরিমাণে ভয় পাই যাই, আমার মনে হচ্ছে যে আজকে এখান থেকে আমি বেঁচে ফিরতে পারবো না। তো এরকম করে আমি পিছন দিক থেকে যখন দেখলাম, পিছনে তাকাই, যখন আমি সামনের দিকে তাকাবো তখনই দেখতেছি যে বাসটা আর আমার গাড়িটা সামনে নেই, ওখান থেকে একদম উধাও হয়ে গেছে। আবারও গাড়িটা স্টার্ট করলাম, গাড়ি স্টার্ট নিয়ে নিল। এরকম করার পরে আমি যখন আরেকটু সামনে গেলাম, তো রাস্তার সাইডে শ্মশানঘাটটাতে যে মানুষগুলো যে একটা মানুষকে পুরাচ্ছিল, ওরা সাথে সাথে আমার সামনে চলে আসছে, আমার গোল করে একদম ঘেরাও করে রাখছে। ওই যে 4টা মানুষকে তুমি দেখছিলা শ্মশান ঘাটে, ওরা এখন শ্মশানঘাটে। তোমার সামনে চলে আসে? হ্যাঁ, তো আমি চিন্তা করতেছি যে এই মানুষগুলোকে আমি কিছুক্ষণ আগে ডাকলাম, তো আমাকে হেল্প করার জন্য এরা আসে নাই, কিন্তু আমি যখন একটু আগায় আসলাম তখন এরা আমার সামনে চলে আসছে। সামনে আসার পরে ওদের মুখটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ওরা যখন আমার সামনে আসলো, হুট করে একটা দমকা একটা বাতাস বইলো। এই বাতাসে, তো ওই যে মানুষগুলো যখন বোরখা পরে থাকে, মেয়ে মানুষগুলো সচরাচর মুখ ঢাকা থাকে, তো এই বাতাসটা আসার পরে হুট করে মুখ থেকে
কাপড়গুলো উঠে গেল। উঠে যাওয়ার পরে আমি যেটা দেখলাম, এটা দেখার জন্য মানে আমি একদমই প্রস্তুত ছিলাম না। ওই বাতাসে ওদের কাপড়গুলো উপরে উপরে উঠে উঠে গেল, তো আমি এটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখতেছি, দেখেন ভাই, আমার একদম শরীরের লোমগুলো খারাপ হয়ে যাচ্ছে। একটা মানুষকে দেখলাম যে ওর এটা একদম পুরোটা কাটা, এটা কাটা। দ্বিতীয় মানুষটাকে দেখলাম ওর একটা চোখ নাই, চোখটা একদমই মানে কোনো কিছু দিয়ে, যে পাথর দিয়ে যদি কেউ বাড়ি মারা যেমন একদম আওলায় যায় ঠিক ওই রকম হয়ে গেছে। তো আমি যখন তৃতীয় মানুষটাকে দেখলাম যে মানুষগুলো যেভাবে মানে আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে, ঠিক ওই রকমই যে এই পাশ থেকে জিব্বাটা বাইর হয়ে আসে। এগুলো যখন দেখতেছি আমার শরীরটা কাঁপতেছে, প্রচুর পরিমাণে কাঁপতেছে। এখানে কেউ নেই আমার সাথে, আমি যে পরিমাণে ভয় পাইছি যেটা বলার মতো না। 3 নম্বর মানুষটাকে দেখার পরে 4র্থ নম্বর মানুষটাকে যে দেখবো, মানে এগুলো তো দেখলাম কিন্তু 4 নম্বর মানুষটাকে যে দেখবো এরকম একটা দৃশ্য আমার চোখের সামনে আসবে, মানে এটা কখনোই আমি কল্পনা করিনি। আমার সাথে এতগুলো জিনিস ঘটছে, হ্যাঁ আমি মনে করছি যে এরকম হইতে পারে সামনে, কিন্তু মানে এতটা এক্সট্রা পর্যায়ে চলে যাবে বুঝতে পারিনি। 4 নম্বর মানুষটাকে দেখলাম যে মানুষটার মুখের জায়গায় মুখ নেই, মানে নাকের জায়গায় আছে চোখ, চোখের জায়গায় আছে নাক। তো এটা যখন দেখলাম তখন ওরা হচ্ছে মানে চারপাশ থেকে আমার দিকে আসতেছে, মানে আমার আক্রমণ করার জন্য, যে আমার আমার কোনো কিছু ক্ষতি করবে এরকম করার জন্য। তো ইতিমধ্যে আমি কি করবো কোনো কিছু বুঝতেছি না। তো আমার হুট করে মনে হলো যে যে আমি আমার কোরআন সম্বন্ধে যেগুলো জানা আছে আমি এই জিনিসগুলো তেলাওয়াত করি। তো সাথে সাথে আমি আয়াতুল কুরসি পড়া শুরু করি। তো এটা যখন পড়া শুরু করি আমি দেখতেছি যে ওরা মানে আমার সামনের দিকে আগায় আসতে চাচ্ছে কিন্তু আসতে পারতেছে না। কেমন যেন মনে হয় আমার চারপাশ থেকে আমার একটা অদৃশ্য ছায়া মনে হয় আমার ঘিরে রাখছে, যে ওরা আমার পাশে আসতে পারতেছে না। তো এরকম হুট করে আমার মনে হলো যে আমার তো সাথে তো ম্যাচটা আছে, মানে আগুন জ্বালানোর জন্য যে ম্যাচ থাকে। তা আমার মনে হলো যে আমার একটা দাদি বলছিল আমাকে যে এরকম যদি কখনো কোথাও হয়ে থাকে, তো যদি আগুন দেওয়া হয় নাকি, তাহলে বলে যে আশেপাশে যে খারাপ জিনিসগুলো আছে আগুন দেখলে বলে আসতে পারবে না। তো এখন এটা আমার মনে হলো, কিন্তু মানে আমি আগুন জ্বালাবো কি এই জিনিসটা আমি কোনো কিছু পাচ্ছি না, কারণ আমার আশেপাশে এরকম যে আগুন দিয়ে জ্বালাবো এরকম কোনো কিছু নেই, যে আমি কিসের উপর আগুনটা জ্বালাবো। তো তখন মানে আমি আমার জীবন বাঁচানোর জন্য, আমি তো মনে করছি হয়তো বা এখান থেকে আমি বেঁচে ফিরতে পারবো না, আমি আমার জীবন বাঁচানোর জন্য আমার গা থেকে আমি মানে শরীর থেকে আমি আমার শার্টটা খুলে ফেলি। শার্টটা খুলে ফেলার পরে আমি মনে করছি যে কোনো মূল্যে হোক আমার জীবনটা আগে বাঁচতে হবে। হ্যাঁ, শার্ট গেলে শার্ট পাওয়া যাবে, কিন্তু জীবনটা চলে গেলে তো আমি জীবনটা পাবো না। শার্টটা খোলার পরে তো আমি পকেট থেকে ম্যাচটা বের করলাম, আমি আগুন জ্বালাবো কিন্তু আগুনটা জ্বালাইতে পারতেছি না জ্বালাইতে, মানে হ্যাঁ মানে আগুনটা জ্বালাবো, আগুনটাও বাইর হচ্ছে, কিন্তু আগুনটা যখনই বাইর হচ্ছে তখনই আশপাশ থেকে মনে হয় এত পরিমাণে বাতাস আসতেছে, নেমে যাচ্ছে আগুনটা। এরকম অনেকবার চেষ্টা করার পরে তো আগুনটা যখন জ্বালাইতে পারতেছি না, তখন আবার আল্লাহর নাম নিয়ে আমি আবার কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। শুরু করার পরে আমি অনেক চেষ্টার পরে একবার আগুনটা জ্বলছে, জ্বলার পরে যেমনি আমি শার্টটাতে আগুনটা ধরাবো আবার সাথে সাথে নিভে গেল, হ্যাঁ বাতাসে নিভে যাচ্ছে। কিন্তু যখন আগুনটা নিভে যাচ্ছে তখন আবার দেখতেছি যে বাতাস একদম নেই, একদম স্তব্ধ চারপাশটা। যখন আগুন জ্বালাচ্ছে তখনই শুধু এরকম হচ্ছে, আর চারপাশ থেকে তো যেরকম ভয়ানক আওয়াজগুলো আসতেছে, আবার শুরু থেকে ঘটে যাওয়া আমার সাথে যে দৃশ্যগুলো হয়েছে, এমনিতে তো আমি অনেক ভয় পাই গেছি। তো আমি এবার মনে করলাম যে না, আমি হচ্ছে কোরআন তেলাওয়াতের সাথে সাথে আমি আগুনটা জ্বালাবো, দেখি একবার চেষ্টা করে। তো এইভাবে আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে আমি যখন আগুনটা জ্বালাইতে গেছি তখনই আমার শার্টটাতে আগুন ধরছে আর কি। ধরার পরে আমার মনে হলো যে আমার দাদি তো এইভাবে বলছিল আগুন থাকলে নাকি ওর আশেপাশে কোনো কিছু আসতে পারে না। তো আমি আগুনটা দিচ্ছি, আর মনে হয় যে ওই যে আমার আশেপাশে যে মানুষগুলো ছিল 4টা মানুষ, হ্যাঁ, তো ওরা মনে হয় মানে খুবই রাগান্বিত হয়ে পড়ছে যে আমার পাশে আমার কাছাকাছি আসতে পারতেছে না। হ্যাঁ, ওরা মনে হয় মানে এত পরিমাণে মনে হয় যে ওদের শরীরে আগুন লাগছে, ওরা আমার পাশে ভিড়তে পারতেছে না। তো আমি মনে করলাম যে না, হ্যাঁ এবার মনে হয় কাজ হয়েছে, যে ওরা মনে হয় আমার পাশে আর আসতে পারবে না। তো আগুনটা যখন আমি রাখলাম, কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলাম, আবার হুট করে একটা দমকা হাওয়া আসছে, আগুনটা নিভে গেল। এবার যখনই নিভে গেছে তখনই আমার কাছাকাছি চলে আসছে, আমি আবারও কোরআন তেলাওয়াত করা শুরু করি। তো এবার আমি মনে করলাম যে না, আর কোরআন তেলাওয়াত করা এখানে অফ করা যাবে না, আমি কোনো রকম আগুনটা জ্বালাই, মানে আমি কন্টিনিউ কোরআন তেলাওয়াত করি। করার পরে যখনই এভাবে কোরআন তেলাওয়াত করি তখন দেখতেছি যে না, আগুনটা আর করতেছে না, মানে বন্ধ হচ্ছে না, নিভে যাচ্ছে না, আর এরকম বাতাসটাও আর আসতেছে না। তো আমি মনে করলাম যে এই মুহূর্তে মানে এই সিস্টেমটাই আমাকে, মানে এটা দিয়ে আমাকে পার হয়ে যেতে হবে এটা থেকে। তো আগুনটা এক হাত দিয়ে নিচ্ছি আর এক হাত দিয়ে বাইকটা নিয়ে এইভাবে যাচ্ছি। তো যাইতে যাইতে আমি শ্মশানঘাটটা পার হয়ে দেখতেছি মানে এত কিছু হয়ে যাওয়ার পরে আমি এগুলো যে ভাবতে যাচ্ছি, আমি শ্মশানঘাটটা পার হয়ে আমি আবার অজ্ঞান হয়ে পড়ছি, যে আমার মানে ওই দিন রাতটা যে আমার সাথে যে কাহিনীগুলো হয়েছে, এগুলো যে ফেস করছি। তুমি এগুলা চিন্তা করতে তো অজ্ঞান হয়ে গেছে রাস্তায় আমি মানে শ্মশানঘাটটা পার হয়ে মানে পুরো ঘটনাগুলো পার হয়ে
আমি এগুলো ভাবতে ভাবতে যাচ্ছি, আর মানে আমার শরীর তো কাঁপতেছে। আর ওই সময় প্রায় এরকম ঘটনাগুলো ঘটার পরে প্রায় আনুমানিক 3:30 বাজে গেছে রাত। সবাই তো ওই সময় মনে করেন যে বাসার মানুষের কেউ জায়গা থাকে না। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তায় তো আশেপাশে কোনো বাড়ি না, ঘর বাড়ি নেই, নির্জন একটা এলাকা। আমি পড়ে আসি, পড়ে থাকার পরে তো কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে। তো আমি তখন চিন্তা করলাম যে এখান থেকে তো সামনে গ্রামটা দেখতে পাচ্ছি, কোনোরকম যদি গ্রামটা যাই, আমি আজকে আর যাবো না এদিকে, আমি কোনোরকম এখানে রাতটা কাটাই দেবো। তো আমার জ্ঞান ফেরার পরে আমি আস্তে আস্তে গ্রামটার দিকে আগানো শুরু করি। সামনে যাই দেখতেছি যে একটা বাসা থেকে মানে কয়েকটা আলো দেখাচ্ছে, আলোগুলো বৈদ্যুতিক আলো দেখাচ্ছে। আমি যাই, যাওয়ার পরে হ্যাঁ, বাসাটার ভিতরে যখন ঢুকবো দেখতেছি যে দরজা লক করা। তো আমি ডাকতেছি অনেকক্ষণ থেকে, কেউ সাড়া দিচ্ছে না, কেউ সাড়া দিচ্ছে না। তখন আমি এক পর্যায়ে আমি যে ভয় পাইছি, যে আতঙ্ক হয়েছি, আমার জীবন আগে, এদিক কি হচ্ছে হোক, তখন আমি এরকম দরজাতে মানে গেটটাতে লাথি মারা শুরু করি। এক পর্যায়ে গেটটা ভাঙে গেছে। ভাঙে যাওয়ার পরে তখন আমি বাসাটার ভিতরে যাই, চিল্লাহাল্লা শুরু করি। তখন হচ্ছে, তো আমি এত কিছু ডাকার পরে তো রাত্রেবেলা ওরা মনে করছে যে হয়তো বা বাইরে কোনো কিছু একটা হচ্ছে, ওরা কিন্তু বুঝতে পারে নাই। যখন ওদের একদম মেন গেট মানে রুমের গেটের সামনে আমি আওয়াজ করা শুরু করি, তখন ভিতর থেকে বলতেছে যে কে কে আপনি, কে আপনি। আমি তখন বাইরে থেকে বলতেছি যে ভাই আমি এরকম এরকম একটা বিপদে পড়ছি, তো আমাকে একটু হেল্প করেন। তো ওরা কিন্তু বিশ্বাস করে না যে আসলে এত রাতে এরকম একটা মানুষ, ওরা বিশ্বাস করে না, ওরাও ভয়ে দরজাটা খুলতেছে না। তো এইভাবে আমি অনেকক্ষণ থেকে চিৎকার চেঁচামেচি করি। তো ইতিমধ্যে আবার দেখতেছি যে প্রায় ভোর ভোর একটা ভাব হয়ে গেছে। যখন ওরা দরজাটা খুলতেছে না, আমি মনে করেন যে একদম আরো মানে হতাশ হয়ে পড়ি যে এখন আমি কি করব। আর আমার তো তোমার সাথে সাথে কি ওই ওই মানে তুমি যখন তোমার জ্ঞান ফিরলো এরপর থেকে ওই লোকগুলোকে দেখো না কাউকে? না, ওই লোকগুলোকে দেখি নাই তখন থেকে। আর তোমার খালি ভিতরে এমনি ভিতরে এমনিতে ভয় কাজ করতেছিল। তো আমি যখন বাসাটায় ঢুকলাম, ঢোকার পরে মানুষগুলোর কাছ থেকে এইভাবে হেল্প চাচ্ছি, কিন্তু কেউ দরজা খুললো না। তো ওই ভয়ানক দৃশ্যগুলো আমার মনের মধ্যে আসতেছে, আমি একদম ভয় পাই। আমি সাথে সাথে এখানে আবার অজ্ঞান হারাই ফেলি একদম। মানে একটা রুমের বাইরে যে আমি বাইরে থেকে মানুষগুলো ডাকতেছিলাম, রুমের মানুষগুলা একদম গেটের সামনে আমি অজ্ঞান হয়ে পড়ে থাকি। সকালবেলা আজান হইলো, মনে হয় ফজরের আজান হইলো। আমি যে অজ্ঞান হয়ে আছি, আমি সবকিছুই বুঝতেছি যে কি কি হচ্ছে, কিন্তু আমার মুখ থেকে কোনো কিছু আওয়াজ বাইর হচ্ছে না। আমি এরকম একটা পর্যায়ে চলে গেছি। আর আমার মানে শরীরটা কাঁপতেছে, সবকিছুই বুঝতেছি, আজান হচ্ছে এটাও বুঝতেছি, ভোর হচ্ছে, আমি যে পড়ে আছি এটাও বুঝতেছি, আমার শরীর কাঁপতেছে, সবকিছুই বুঝতেছি, কিন্তু আমি যে কথা বলবো এই শক্তিটুকু আমার আর নাই। তো ফজরের আজান হইলো, আজান হওয়ার পরে একটা মুরব্বী, একটা বুড়ি মানুষ রুম থেকে বাইর হইলো। বাইর হওয়ার দরজাটা যে সাথে খোলার সাথে সাথে আমাকে দেখছে। দেখার পরে তো তখন রুমের মানুষগুলোকে ডাকলো যে এই যে রাত্রেবেলা আমাদের কাছে যে হেল্প চাচ্ছিল, সাহায্য চাচ্ছিল, আমরা আসি নাই, আমরা মনে করছি কে না কে, তো এই যে ছেলেটা পড়ে আছে। তো ওরা আমার রুমে নিয়ে আসলো। রুমে নিয়ে আসে ওখানে মানে যে হুজুরের কাছ থেকে পোড়া পানি নিয়ে আসে মনে করেন যে আমাকে মোটামুটি ধরনের সুস্থ করলো। আর আমি যেখানে ছিলাম ওইখানে কিন্তু আমার ফোনে নেট পাচ্ছিল না। আমি যে ওদের বাসায় আসছি তখন ওইখানে আবার আমার ফোনের ফুল নেট। পরে আমার ভাইয়ের নাম্বারে ডায়াল করার পরে বলছে যে এরকম এরকম ঘটনা। তখন আমার ভাই বলতেছে যে আমি তো ওকে রাতের বেলা অনেকবার ফোন দিছি, কিন্তু ফোনে পাই নাই। তো আমি মনে করছি রাতের বেলা যেহেতু গেছে ওইখানে, তো আমার শ্বশুর বাসার মানুষ হয়তো বা রাখে দিচ্ছে বা আসতে দিবে না, এরকম মনে করছে। তো এখন বিষয়টা তো আপনার কাছ থেকে সবকিছু শুনলাম। তখন বাসার মানুষগুলো গেল, যাওয়ার পরে আমাকে বলতেছে যে বাবা কি কি হয়েছিল তোমার সাথে। তো আমি তখন আমার ভাইকে বললাম যে ভাইয়া বিয়ে বাড়িতে সবাই ক্লান্ত হবি, তো আমি কাউকে না বলে আমি একাই চলে আসি। তো আমি মনে করলাম যে ওই পাশ থেকে তো ঘোরা হবে, আমিও সারাদিন ক্লান্ত, শর্টকাট রাস্তা দিয়ে আসি। তো ভাই শর্টকাট রাস্তা দিয়ে যখন ঢুকছি, তো আমার সাথে এরকম আমি এরকম একটা গ্রাম পার হইলাম। গ্রাম পার হওয়ার পর একটা নির্জন রাস্তায় উঠলাম। ওঠার পরে দেখলাম যে এরকম আমার সামনে বট গাছ আসলো, তারপরে এই যখন মন্দির একটা বাসা আসলো, এরকম ঘটনা ঘটলো আমার সাথে। আমি খুবই ভয় পাই, যাই অজ্ঞান হয়ে গেছিলাম। তারপরে সামনে আসে একটা শ্মশান ঘাট, আমার মানে গাড়িটার লাইট অফ হয়ে গেছিলো, গাড়িটা স্টার্ট হচ্ছে না। নিজের জীবন বাঁচানোর জন্য এরকম আমার শার্ট খুলে আগুন জ্বালাইছি। আগুন জ্বালানোর পরে আমি এই পর্যন্ত এসে পৌঁছাইছি। তখন ওই গ্রামের মানুষগুলো আমাকে বলতেছে যে বাবা তুমি যে বেঁচে ফিরছো, এটা তোমার মানে একটা কপাল ধরতে গেলে ভাগ্য, খুবই একটা ভাগ্য। যে আমাদের গ্রামের মানুষ, আমাদের পার্শ্ববর্তী কিন্তু ওই জায়গাটা, কিন্তু ওই রাস্তা দিয়ে রাত 9টার পরে কেউ যাইতে পারে না, সেখান দিয়ে তুমি একাই আসছো। আর এরকম অনেক হচ্ছে যে কেউ যদি মানে তাড়াহুড়া করার জন্য ওই রাস্তা দিয়ে গেছে ঠিকই, কিন্তু ওইখান থেকে ব্যাক আসতে পারেনি। হয় তার মরা লাশ আসছে, নাহলে তাকে খুঁজে পাওয়া যায়নি। এত ভয়ঙ্কর ওই রাস্তাটা।
তো বাবা তুমি যে আসছো এটা তোমার অনেক সৌভাগ্য। আর তুমি যে জিনিসগুলো দেখছো, হ্যাঁ ওখানে একটা শ্মশান আছে, ওইখানে প্রেতাত্মাগুলো বাস করে। আর তুমি যে বাসাটা দেখছো, হ্যাঁ ওইখানে আগে কিছু মানুষ ছিল, যারা একটা দুর্ঘটনায় সবাই মারা যায়, মারা যাওয়ার ওহো, এরকম ওই জন্য ওইখানে তোমার এই হুম। অবস্থা হয়েছে। ওইরকম অবস্থা হয়েছে। তো সবাই তখন তো আমার বাসার মানুষগুলো গেল, যাওয়ার পরে তখন আমাকে সুস্থ করে দেন আমাকে বাসায় নিয়ে এসে। তো আমার জীবনের মানে এই ঘটনাটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। আচ্ছা, এই এখন তোমার ওই যে ঘটনাটা তোমার সাথে যে সেদিন ঘটলো, এরপরে কি ওরা কি তোমাকে ডিস্টার্ব করছিল আর না, পরবর্তীতে সব ঠিকঠাক? আমি ওই দিন ওখান থেকে বাসায় আসার পরে সাথে সাথে যে আমার শরীরটা বন্ধ করে যে তাবিজটা খুলে গেছিল হ্যাঁ। আমার হাত থেকে, সাথে সাথে বাসায় আসার পরে ওই দিনই মানে হুজুরের কাছে যাই, আবার আমার শরীরটা বন্ধ করে নিছি। তো আল্লাহ ভরসা ওই দিনকার পর থেকে আমার সাথে এরকম আর কখনো হয়নি। ওরা ডিস্টার্ব করে নাই তোমাকে না। আর পরবর্তীবার? তবে আমি এখন মানে রাত 9টার পরে যদি কোনো একটা কাজে বাইর হই, তো এরকম রাস্তা দিয়ে আমি আর কোথাও যাই না, কারণ আসলে যার সাথে ঘটে সে আসলে বুঝতে পারে যে এটার মানে এটার প্রভাব কিরকম, ইফেক্টটা কেমন। আমি সচরাচর এই যে ভূত বলেন প্রেতনি বলেন এই জিনিসগুলো আমি বিশ্বাস করতাম না। আসলে যার সাথে ঘটে সেই বিষয়টা বুঝে যে আসলে বিষয়টা মানে কতটা ভয়ানক।